শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে কোভিড-19 কারণে সমস্ত বিদ্যালয় বন্ধ, যার কারণে সরাসরি বিদ্যালয়ে পাঠদান বন্ধ। এই কারণে সরকার অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছে, যার ফলশ্রুতিতে এখন আমি তোমাদের সামনে উপস্থিত হলাম। আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করাবো সেটা হলো নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণীর একটি টপিকস নিয়ে আমি আলোচনা করব। টপিকসটির নাম হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমি এখানে মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলোর নাম লিখে রাখছি। সেই নামগুলো হলো কি? একটা হলো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আমি এক একটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আলোচনা করব ধাতব ধর্ম নিয়ে। ধাতব ধর্ম নিয়ে আমি আলোচনা করব। আমরা সবাই জানি যে সকল মৌল চকচকে, বিদ্যুৎ সুপরিবাহী, আঘাত করলে টুনটুন শব্দ হয় এবং পিটিয়ে যে কোনো আকারে পরিণত করা যায় তাকে আমরা সবাই ধাতু বলে জানি। এটা হলো প্রাচীন সংজ্ঞা অনুযায়ী, কিন্তু বর্তমান সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে সমস্ত মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলি? ধাতু বলি। এছাড়াও আমরা জানি যে সমস্ত মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। যেমন লিথিয়াম একটি ধাতু। লিথিয়ামের এখানে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন হবে? 1s2 2s1। অর্থাৎ লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটি। তাহলে লিথিয়াম এই সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আধানযুক্ত আয়নে কি হবে? পরিণত হবে। অনুরূপভাবে আমি যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন হবে? 1s2 2s2। অর্থাৎ এখানে বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? দুটি। অর্থাৎ বেরিলিয়াম তার সর্বশেষ কক্ষপথে এই দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন এবং বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে দুইটা ইলেকট্রন। অর্থাৎ লিথিয়ামের যেহেতু সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, লিথিয়াম অতি সহজে একটি ইলেকট্রন কি করতে পারবে? ত্যাগ করতে পারবে। কিন্তু যেহেতু বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, যার কারণে বেরিলিয়ামের কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে একটু কি হবে? কঠিন হবে। অথবা আমরা এখান থেকে বলতে পারি যে বেরিলিয়ামের থেকে লিথিয়ামের ধাতব ধর্ম কি বেশি। তাহলে এখন আমি যদি পর্যায়ের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটা পর্যায়ের বেলা যতই আমরা বাম দিক থেকে ডান দিকে যাব ততই ধাতব ধর্ম আস্তে আস্তে কিভাবে হ্রাস পাবে। আমি এখানে যদি পর্যায় 2 এর মৌলগুলো আমি নাম লিখছি। যেমন পর্যায় 2 এর মৌলগুলো হলো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এখানে যত আমি এরকম বাম দিক থেকে ডান দিকে যাব আস্তে আস্তে ধাতব ধর্ম কিভাবে হ্রাস পাবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা পর্যায়ে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব ততই ধাতব ধর্ম কিভাবে হ্রাস পাবে। এবার আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অধাতব ধর্ম। প্রাচীন সংজ্ঞা অনুযায়ী অধাতব কাকে বলা হতো? অর্থাৎ যে সমস্ত মৌল চকচকে নয়, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয় এবং আঘাত করলে কোনো শব্দ হবে না এবং এদেরকে পিটিয়ে কোনো পাতে পরিণত করা যায় না, তাদেরকে আমরা কি বলতাম? অধাতব বলতাম। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সমস্ত মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হবে তাদেরকে আমরা কি বলবো? অধাতব বলবো।
আর যে সমস্ত মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হবে তাদের অধাতব ধর্মটা কি হবে বেশি হবে। যেমন ক্লোরিন একটি অধাতু। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন হবে 1s2 2s2 2p6 3s2 3p5। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? মোট 7টি। তাহলে ক্লোরিনের যদি ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হতে হয় তাহলে ক্লোরিনের কি করতে হবে? সর্বশেষ শক্তি স্তরে এক ইলেকট্রন হলে কিন্তু সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে ঋণাত্মক আধানযুক্ত আয়নে কি হবে? পরিণত হবে। আর ক্লোরিনের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন প্রয়োজন মাত্র কয়টি? একটি। অতএব আবার যদি আমি এখানে সালফারের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p4, অর্থাৎ এখানে সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে মোট কয়টি? 6টি। তাহলে সালফারের যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তাহলে সালফারকে এখানে কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে? 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের অষ্টত্ব, ক্লোরিন যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য একটা ইলেকট্রন প্রয়োজন এবং সালফারের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য 2টা ইলেকট্রন প্রয়োজন। অর্থাৎ ক্লোরিন অতি সহজে এক ইলেকট্রন কি করে নিতে পারবে? গ্রহণ করে নিতে পারবে, কিন্তু সালফারের গ্রহণ করতে হবে কয়টা? 2টা। আর আমরা সবাই জানি একটা ইলেকট্রন গ্রহণ করা যত সহজ তার থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করা কিন্তু আরেকটু কি হবে? কঠিন হবে। অতএব আমরা এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বলে দিতে পারি যে সালফারের তুলনায় ক্লোরিনের অধাতব ধর্ম কি বেশি। আমরা যদি পর্যায় সারণী যদি একই পর্যায়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব আস্তে আস্তে অধাতব ধর্ম কি পাবে? বৃদ্ধি পাবে। অতএব আমরা বলতে পারি যারা পর্যায় সারণীর সর্ব ডানে অবস্থান করবে তাদের অধাতব ধর্ম কি বেশি। আমি এখানে যদি পর্যায় 2 এর মৌলগুলো লিখি তাহলে এখানে আমি দেখতে পাবো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তাহলে এখানে নিয়ন হলো কি? নিষ্ক্রিয় মৌল। আমরা নিয়নকে বাদ দিলাম। তাহলে দেখো এখানে পর্যায় সারণীর একদম সর্বডানে কি অবস্থান করছে? ফ্লোরিন। অর্থাৎ এখানে সবচেয়ে ফ্লোরিনের অধাতব ধর্ম কি হবে? বেশি হবে। তার থেকে একটু কম হবে কার? অক্সিজেন। আবার তার থেকে আরেকটু কম হবে কার? নাইট্রোজেন। তাহলে অতএব আমরা বলতে পারি যে পর্যায় সারণীর যতই আমরা বাম দিক থেকে ডান দিকে যাব অধাতব ধর্ম ততই কি পাবে? বৃদ্ধি পাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো অধাতব ধর্ম। এবার আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পারমাণবিক আকার, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ। আমি প্রথমেই পারমাণবিক আকার বা ব্যাসার্ধে একই পর্যায়ের বেলায় পারমাণবিক আকার কেমন হবে সেটা আমি আলোচনা করব একই পর্যায়ে, অর্থাৎ পর্যায়ের ক্ষেত্রে। পর্যায়ের ক্ষেত্রে আমি যদি এখানে পর্যায় 3 এর মৌলগুলোর নাম লিখি তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখন আমি এই প্রত্যেকটা মৌলের কি করব? ইলেকট্রন বিন্যাস করব। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামে কেমন হবে? 2,8,1, ম্যাগনেসিয়াম হবে 2,8,2, অ্যালুমিনিয়াম হবে 2,8,3, সিলিকনের 2,8,4, ফসফরাসের হবে 2,8,5 এবং সালফারের হবে 2,8,6 এবং ক্লোরিনের হবে 2,8,7 এবং আর্গনের হবে 2,8,8। তাহলে এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে যত আমরা একই পর্যায়ে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি একটি একটি করে কিন্তু আমাদের কি ইলেকট্রন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু নতুন করে কিন্তু কোনো কক্ষপথ সংখ্যা কিন্তু কি পাচ্ছে না? বৃদ্ধি পাচ্ছে না। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন প্রত্যেক
প্রত্যেকটা মৌলে আমরা যে ইলেকট্রন বিন্যাস করলাম দেখলাম যে প্রত্যেকটা মৌলের কক্ষপথ সংখ্যা কিন্তু কয়টি? 3টি। কিন্তু সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের কিন্তু একটি প্রোটন বেশি, আবার ম্যাগনেসিয়ামের তুলনায় কিন্তু অ্যালুমিনিয়ামের একটি প্রোটন বেশি, তারপরে সিলিকনের একটি বেশি, তারপরে ফসফরাসের একটি বেশি। এই প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু নতুন করে কিন্তু কোনো কিন্তু কক্ষপথের কি হয়নি? সৃষ্টি হয়নি। অতএব এখান থেকে আমরা কি বলতে পারি যে আমি যদি এখন এগুলো যদি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, তাহলে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের আমি যদি ডায়াগ্রাম আঁকি তাহলে কেমন হয়? দেখো, নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। দেখো অর্থাৎ আমরা দেখো তো সোডিয়ামের ক্ষেত্রে কি ঘটছে। দেখো এখানে সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হলো 11টি। আবার সোডিয়ামের প্রোটন সংখ্যা মোট কয়টি? 11টি। আমরা জানি ইলেকট্রনের চার্জ হলো মাইনাস আর প্রোটনের চার্জ হলো প্লাস। তাহলে নিশ্চয় এই 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে কি করবে? নিজের দিকে আকর্ষণ করবে। দেখো এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টি? 1টি। তাহলে এই নিউক্লিয়াসে যে প্রোটন অবস্থান করছে, তাহলে এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে। আর এই আকর্ষণটা হবে কয় দিক থেকে? মাত্র এক দিক থেকে। কিন্তু আমরা যদি ম্যাগনেসিয়ামের দিকে তাকাই, দেখো তো আকর্ষণটা যেহেতু ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে এই আকর্ষণটা কয় দিক থেকে হবে? এই এক দিক থেকে হবে আর এই এক দিক থেকে হবে। তাহলে মোট কয় দিক থেকে হবে? 2 দিক থেকে হবে। অর্থাৎ যার কারণে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করার একটু ক্ষমতাটা কি হবে? বেশি হবে। যার কারণে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকারটা একটু কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। তারপরে যদি আমি দেখো, যদি অ্যালুমিনিয়ামের যদি আমি ডায়াগ্রাম আঁকতাম তাহলে কেমন হতো? দেখো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের বেলায় তাহলে কয় দিক থেকে আকর্ষণ করবে? দেখো এক দিক থেকে, 2 দিক থেকে, 3 দিক থেকে আকর্ষণ করবে। তাহলে যেহেতু 3 দিক থেকে আকর্ষণ করবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এর আকার আরেকটু কি হয়ে যাবে? আরেকটু আকার আরো ছোট হয়ে যাবে। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে একটা পর্যায়ে বেলায় যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, নতুন নতুন প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু নতুন নতুন প্রোটন সংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু কোনো কক্ষপথ সংখ্যা কি পাবে না? বৃদ্ধি পাবে না। যার কারণে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ করার ক্ষমতাটা কি যাবে? বেড়ে যাবে। যার ফলে একটা পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, ততই আকার আস্তে আস্তে কি হবে? সংকুচিত হবে, অর্থাৎ ছোট হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এই পর্যায়ে গেলে আমরা কি বলতে পারি? সবচেয়ে আকার বড় কার? সোডিয়ামের। এবং সবচেয়ে আকার ছোট কার হবে? আর্গনের। তাহলে আমরা এখানে পারমাণবিক আকারে ক্রমটা আমরা কি লিখতে পারি যে সোডিয়াম সবচেয়ে বড় পারমাণবিক আকার, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে পর্যায় সারণী যারা বামের দিকে অবস্থান করবে তার আকার বড়, এবং পর্যায় সারণী যারা ডানে অবস্থান করবে তাদের আকার ছোট। অর্থাৎ যে যার বামে অবস্থান করবে তার আকার বড় হবে, এবং যে যার ডানে অবস্থান করবে তার আকার কি হবে? ছোট হবে। এবারে আমি আলোচনা করব গ্রুপ এর ক্ষেত্রে। গ্রুপের ক্ষেত্রে যেমন আমি এখানে গ্রুপ 1 এর মৌলগুলো নিয়ে আমি আলোচনা করছি। গ্রুপ 1 এ কারা কারা অবস্থান করছে? গ্রুপ 1 অবস্থান করছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। প্রোটন সংখ্যা 1, লিথিয়াম প্রোটন সংখ্যা 3, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, পটাশিয়ামের 19। রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 87। তাহলে এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে যে এদের প্রত্যেকের সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন আছে কয়টি? 1টি।
কিন্তু দেখো হাইড্রোজেন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1, লিথিয়ামের হবে 2,1, সোডিয়ামের 2,8,1, পটাশিয়ামের 2,8,8,1, রুবিডিয়ামের 2,8,18,1, সিজিয়ামের 2,18,18,1 এবং ফ্রান্সিয়ামের 2,8,18,32,18,1। দেখো আমরা এখানে গ্রুপ 1 এর প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করে দেখতে পাবো, যদি আমরা উপর থেকে নিচে আসছি দেখো এখানে কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু দেখো শক্তি স্তর সংখ্যা কিন্তু একটি করে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই একটি করে শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব কিন্তু কি যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর আমরা জানি যে দূরত্ব বৃদ্ধি পেলে কিন্তু আকর্ষণ করার ক্ষমতাটাও কি যায়, কমে যায়। অথবা আমরা এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বলতে পারি যে যতই আমরা উপর থেকে নিচের দিকে আসবো পারমাণবিক আকার কিন্তু আস্তে আস্তে কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে পারমাণবিক আকারের ক্রমটা কি বলতে পারি যে সবচেয়ে আকার ছোট হলো হাইড্রোজেন, তার থেকে একটু বড় হবে লিথিয়াম, তার থেকে একটু বড় সোডিয়াম, তার থেকে একটু বড় পটাশিয়াম, তার থেকে বড় রুবিডিয়াম, তার থেকে বড় সিজিয়াম এবং সবচেয়ে পারমাণবিক আকার বড় কার, ফ্রান্সিয়াম। তাহলে আমরা একই গ্রুপের ক্ষেত্রে কি বলতে পারি, একই গ্রুপের ক্ষেত্রে আমরা বলতে পারি যত উপর থেকে নিচের দিকে আসবো প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন কক্ষপথের সংখ্যা কি হবে, সৃষ্টি হবে, যার ফলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব কিভাবে বৃদ্ধি পাবে, যার ফলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের আকর্ষণ করার ক্ষমতা কমে যাওয়ার কারণে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার আস্তে আস্তে কিভাবে বৃদ্ধি পাবে। নিশ্চয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এবারে আমি আলোচনা করব যে বিষয়টা সেটা হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আয়নীকরণ শক্তিটা জিনিস হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে, এক মোল ইলেকট্রন প্রবেশ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে আমরা কি বলবো, আয়নীকরণ শক্তি বলবো। তো এই আয়নীকরণ শক্তির সাথে কিন্তু পারমাণবিক আকার বা ব্যাসার্ধের কি আছে, সম্পর্ক আছে। তোমরা একটু আগে কি শিখলাম যে পর্যায়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক আকার, পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে বাড়ে। এবং গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে পারমাণবিক আকার উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে আমরা পর্যায়ের ক্ষেত্রে কি দেখলাম যে পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে কমে, এবং গ্রুপের ক্ষেত্রে কি দেখলাম যে পারমাণবিক আকার উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে এর সাথে কিন্তু আয়নীকরণ শক্তির একটা কি আছে, সম্পর্ক আছে। তাহলে আমরা পর্যায়ের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কি বলতে পারি, পর্যায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি আয়নীকরণ শক্তি, পর্যায়ের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, অর্থাৎ উল্টা হবে। এবং গ্রুপের ক্ষেত্রে কি হবে, গ্রুপের ক্ষেত্রে হবে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে
বলতে পারি যে যখন পর্যায়ের ক্ষেত্রে আমরা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ দেখলাম, পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে পারমাণবিক আকার বাম থেকে ডানে গেলে কমে, এবং তার আয়নীকরণ শক্তি কি হবে? আয়নীকরণ শক্তি হবে বাম থেকে ডানে গেলে কি বাড়ে। তার মানে আমরা বলতে পারি যে সমস্ত মৌলের আকার বড় তাদের আয়নীকরণ শক্তি কম, এবং যে সমস্ত মৌলের পারমাণবিক আকার ছোট তাদের আয়নীকরণ শক্তি কি বেশি। এবং গ্রুপের ক্ষেত্রে কি? গ্রুপের ক্ষেত্রে আমরা দেখলাম যে পারমাণবিক আকার উপর থেকে নিচে গেলে কি বাড়ে, তাহলে আয়নীকরণ শক্তি কি হচ্ছে? আয়নীকরণ শক্তি হচ্ছে উপর থেকে নিচে গেলে কমে। তাহলে আমরা কি বলতে পারছি যে যে যখন আমরা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে যাচ্ছি তখন কিন্তু পারমাণবিক আকার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং আমরা বলতে পারি যে তাহলে আয়নীকরণ শক্তি কেমন হবে? যখন আমরা উপর থেকে নিচে যাব অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে, তখন আমরা দেখব যে পারমাণবিক আকার আস্তে আস্তে কি কমে। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কি। তাহলে আয়নীকরণ শক্তি জিনিসটা কিন্তু মূলত পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে কি সম্পর্ক আছে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকে আমরা বলব কি ইলেকট্রন আসক্তি। তাহলে আমি আবার সংজ্ঞাটি বলছি যে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যতটুকু শক্তি কি হবে নির্গত হবে, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলবো কি ইলেকট্রন আসক্তি। আমরা জানি যে ইলেকট্রন যদি আমরা ঢুকাইতে চাই, তাহলে ইলেকট্রন যদি আমরা প্রবেশ করাই তাহলে সেটা কি ধনাত্মক না ঋণাত্মক আয়নে পরিণত হয়? সেটা কি ঋণাত্মক আয়নে কি হবে পরিণত হবে। তাহলে দেখো এই ইলেকট্রন আসক্তি জিনিসটাও কিন্তু ঠিক ওই পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে কি থাকবে সম্পর্ক থাকবে। যেমন আমরা আয়নীকরণ শক্তির বেলায় কি দেখলাম যে যে সমস্ত মৌলের পারমাণবিক আকার বড় তাদের আয়নীকরণ শক্তি ছিল কম, এবং যে সমস্ত মৌলের পারমাণবিক আকার ছোট তাদের আয়নীকরণ শক্তি ছিল বেশি। ঠিক আয়নীকরণ শক্তির মধ্যে কিন্তু ইলেকট্রন আসক্তি, অর্থাৎ যে সমস্ত মৌলের পারমাণবিক আকার বড় তাদের ইলেকট্রন আসক্তি হবে কম, আবার যে সমস্ত মৌলের পারমাণবিক আকার ছোট তাদের ইলেকট্রন আসক্তি হবে কি বেশি। যেমন আমি যদি একই পর্যায়ের ক্ষেত্রে দেখি, যেমন এখানে আমি দেখলাম সোডিয়াম এবং আমি এখানে দেখলাম হলো সাপোজ ক্লোরিন, তাহলে এই সোডিয়াম এবং ক্লোরিন এরা কিন্তু উভয় কিন্তু 3 নম্বর পর্যায়ের কি মৌল। এখন আমি বলবো যেখানে কার ইলেকট্রন আসক্তি আসলে বেশি, যে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি নাকি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তো ইলেকট্রন আসক্তি জানার আগে কিন্তু আমাদের জানতে হবে যে পারমাণবিক আকার আসলে সোডিয়ামের বড় নাকি ক্লোরিনের বড়। এখন আমরা যদি পর্যায়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ক্লোরিনের বামে অবস্থান করে সোডিয়াম এবং সোডিয়ামের ডানে অবস্থান করে কে ক্লোরিন। আমরা কি জানি যে যার বামে অবস্থান করে তার আকার বড় হবে, আর যে যার ডানে অবস্থান করে তার আকার কি হবে ছোট হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সোডিয়ামের আকার হবে কি, সোডিয়ামের পারমাণবিক আকার হলো বড় এবং ক্লোরিনের পারমাণবিক আকার হলো ছোট। তাহলে আমরা কি বলতে পারি, আমি একটু আগে কি বললাম যে যার আকার বড় তার ইলেকট্রন আসক্তি হলো ছোট, আর যার পারমাণবিক আকার বড় তার ইলেকট্রন আসক্তি কম, আর যার পারমাণবিক আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে আমরা কি বলতে পারি যেহেতু সোডিয়ামের আকার বড় সেহেতু সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কি হবে কম, আর যেহেতু ক্লোরিনের পারমাণবিক আকার ছোট সেহেতু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি হবে বেশি হবে। তাহলে নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা ইলেকট্রন আসক্তি জিনিসটা কি নিশ্চয় বুঝতে পারছো। আজকে আমি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের সর্বশেষ টপিকস নিয়ে আমি কি করব আলোচনা করব। সেই সর্বশেষ টপিকসটা হলো কি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হলো যে সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা মৌল
তাদের বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হবে? তড়িৎ ঋণাত্মকতা বলা হবে। যেমন আমি এখানে একটি যৌগ লিখছি হাইড্রোক্লোরাইড। আমরা সবাই জানি যে হাইড্রোক্লোরাইডের মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনটা হলো সমযোজী বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? সমযোজী বন্ধন গঠিত হয় দুইটা অধাতু মিলে। দেখো এখানে হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিন একটা কি অধাতু। এবং সমযোজী বন্ধনটা কিভাবে গঠিত হয়? উভয় মৌল ইলেকট্রন কি করে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে তারা কি হয়? আবদ্ধ হয়। দেখো এখন আমি এখান থেকে যদি হাইড্রোজেনের সাপোজ যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s1। এবং ক্লোরিনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন হবে? 1s1 2s2 2p6 3s2 3p5। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আছে কয়টি ইলেকট্রন? 7টি ইলেকট্রন। এখন ক্লোরিন যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস যদি অর্জন করতে চায় তাহলে ক্লোরিনের ইলেকট্রন প্রয়োজন কয়টি? 1টি। এবং হাইড্রোজেন যদি নিষ্ক্রিয় গ্যাসের যদি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন প্রয়োজন কয়টি? 1টি। এই কারণে ক্লোরিন এবং হাইড্রোজেন উভয়ের সাথে কি করবে? একটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে উভয় মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে এই হাইড্রোক্লোরিক যৌগটা কি করবে? এটা উৎপন্ন করবে বা গঠন করবে। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন। অর্থাৎ হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? মোট 7টি। তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন আছে? 7টি। এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথের যে অযৌগ বা বেজোড় ইলেকট্রন আছে সেটা কি করবে? এই হাইড্রোজেনের যে একটি ইলেকট্রন আছে তার সাথে কি করবে? শেয়ার করবে। শেয়ার করে দেখো ক্লোরিন সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হচ্ছে? 1 2 3 4 5 6 7। অর্থাৎ ক্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো এবং হাইড্রোজেনের যে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ছিল সেটা ক্লোরিনের সাথে শেয়ার করে দেবে। হাইড্রোজেনের এখন সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1টি 2টি। অতএব আমরা কি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে এই সমযোজী বন্ধনে কি হয়েছে? আবদ্ধ হয়েছে। দেখো এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন যে ইলেকট্রন শেয়ার করলো এই ইলেকট্রনটা কিন্তু এই একদম কিন্তু কি থাকার কথা ছিল? একদম কিন্তু মাঝখানে থাকার কথা ছিল। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এরা কিন্তু একদম মাঝখানেই থাকবে, কিন্তু আসলে কিন্তু এরকম থাকবে না। এই ইলেকট্রন যুগল, এই বন্ধনকৃত ইলেকট্রন যুগল যে কোনো একটা মৌলের দিকে কি আসবে? হেলে আসবে। হয় হাইড্রোজেনের দিকে হেলে আসবে, তাহলে কি ক্লোরিনের দিকে হেলে আসবে। এখন প্রশ্ন হলো যে আসলে কার দিকে হেলে পড়বে? দেখো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন ছিল কয়টি? 1টি। আমরা জানি তাহলে হাইড্রোজেনের প্রোটন ছিল কয়টি? 1টি। আচ্ছা ক্লোরিনের তাহলে মোট প্রোটন কয়টি? তাহলে ক্লোরিনের মোট প্রোটন হলো কয়টি? 17টি। আমরা জানি যে প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে দেখো ক্লোরিনের 17টা প্রোটন কিন্তু এদেরকে কি করবে? আকর্ষণ করবে। আর হাইড্রোজেনের যেহেতু একটা প্রোটন তাহলে হাইড্রোজেনের একটা প্রোটন কিন্তু এদের কি করবে? আকর্ষণ করবে। তাহলে আমরা কি জানি একটা প্রোটনের তুলনায় কিন্তু 17টা প্রোটন কিন্তু বেশি করে কি করতে পারবে? আকর্ষণ করতে পারবে। যার কারণে এই ইলেকট্রন যুগল হাইড্রোজেনের দিকে না থেকে ক্লোরিনের দিকে কি করবে? হেলে পড়বে। এখন আসো আমরা আসলে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আমরা পর্যায় এবং ধ্রুবের ক্ষেত্রে আমরা কি করব? আলোচনা করব। যেমন একই পর্যায়ের ক্ষেত্রে তাহলে কি হবে? ওটাও কিন্তু এই তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা কিন্তু ওই পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে কি সম্পর্কযুক্ত। আমরা কি দেখেছিলাম যে একই পর্যায়ের ক্ষেত্রে আমরা পারমাণবিক আকার কি দেখলাম? যে একই পর্যায়ের ক্ষেত্রে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাই ততই পারমাণবিক আকার আস্তে আস্তে কি হয়? ছোট হয়। এবং ধ্রুবের ক্ষেত্রে আমরা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি দেখলাম? যে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকার আস্তে আস্তে কি পায়? বৃদ্ধি পায়। অথবা আমরা বলতে পারি যে সমস্ত মৌলের আকার অর্থাৎ যে সমস্ত মৌলের পারমাণবিক আকার ছোট তাদের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বেশি। তাহলে যে সমস্ত মৌলের পারমাণবিক আকার ছোট হবে তাদের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বেশি হবে। এবং যাদের পারমাণবিক আকার বড় হবে তাদের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কম হবে। তাহলে এর অর্থ আমরা কি বলতে পারি
যে যে যারা পর্যায় সারণী বামে অবস্থান করছে তাদের আকার বড়, অতএব তাদের তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ কি হবে? কম হবে। এবং যে সমস্ত মৌল পর্যায় সারণী ডানে অবস্থান করছে তাদের আকার ছোট, অতএব তাদের তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ কি হবে? বেশি হবে। যেমন আমি যদি এখানে দেখো সোডিয়াম এবং যদি আমি ক্লোরিন নিয়ে যদি আলোচনা করি, সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু একই পর্যায়ে কিন্তু মৌল। এবার সোডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কেমন হবে? 1s2 2s2 2p6 3s1। দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? সরি, ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ ক্লোরিনের আমরা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দেখতে পাচ্ছি কয়টি? 7টি। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যেহেতু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটি এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 7টি, অতএব নিউক্লিয়াস কক্ষপথকে কম ধরে আকর্ষণ করতে পারবে, যার কারণে সোডিয়ামের আকার বড়। এবং এর যেহেতু সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাহলে নিউক্লিয়াসকে আরো বেশি করে আকর্ষণ করার কারণে ক্লোরিনের আকার ধীরে ধীরে ছোট হয়ে যাবে। অতএব আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সোডিয়ামের আকার বড়, তাহলে আমরা কি বলতে পারি? এর তড়িৎ ঋণাত্মকতা কি হবে? কম হবে। এবং ক্লোরিনের যেহেতু আকার ছোট, এই কারণে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা কি হবে? বেশি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বুঝতে পারছো। আজ আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা মনে হয় বুঝতে পারছো। আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করলাম। আবার অন্য আরেকদিনে অন্য যে কোনো একটা টপিকস নিয়ে আমি তোমাদের সামনে কি হব? হাজির হব। আশা করি তোমরা আজকের এই পাঠ ভালোভাবে বুঝতে পারছো এবং তোমরা বাড়িতে কি করবা? প্র্যাকটিস করবা। তোমরা বাড়িতে ভালো করে লেখাপড়া করবা। এই মনের পর্যায়বৃত্ত ধর্ম একটু বিষয় দিবা, তাহলে দেখবা যে সহজেই তোমরা কি পারছো? বুঝতে পারছো। সবাই বাড়িতে থাকো, ভালো থাকো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। ধন্যবাদ।